আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন চ্যানেল আয়ের পর্দায় আমাদেরকে ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। বাংলাদেশের রাজনীতি এবং তার উপর বিশ্ব রাজনীতির প্রভাব, এই সব কিছু নিয়েই এখন আমরা আসলে মোটামুটি চিন্তিত, কারণ আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন এই ফেব্রুয়ারি মাসে। এই নির্বাচন নিয়ে মোটামুটিভাবে সমস্ত রাজনৈতিক দল এবং সরকারের যে প্রিপারেশনগুলো থাকা দরকার সেগুলো চলমান রয়েছে, তবে তারপরেও নানা ধরনের আশঙ্কা এবং ভয় কিংবা শঙ্কা আমাদের মধ্য থেকে যাচ্ছেই না। সম্ভবত এটা গত 17 বছর সুষ্ঠু নির্বাচন না হওয়ার ফলও হতে পারে। আজকে আমরা বাংলাদেশের রাজনীতি এবং বিশ্ব রাজনীতির সাথে এর যে যোগসূত্র, বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশ আসলে বর্তমানে কি অবস্থায় আছেন, এই সব কিছু নিয়ে জানার চেষ্টা করব। সেই জন্য আমাদের সঙ্গে আজকে একজন গুরুত্বপূর্ণ অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন, তিনি একজন সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট ছিলেন এবং বর্তমানে তিনি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মুশফিকুল ফজল আনসারী। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে। ওয়ালাইকুম আসসালাম দীপ্তি চৌধুরী, স্বাগত, শুভেচ্ছা আপনাকে এবং আপনার দর্শকদের। কেমন আছেন? আছি ভালো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এবং আপনার এই সময়ে বাংলাদেশে থাকারও একটা বিশেষ কারণ রয়েছে। আপনি একেবারেই হুট করে ফ্লাইট নিয়ে চলে এসেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পরে তার জানাজায় অংশ নিয়েছেন এবং তার সাথে আপনার কর্মজীবনের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 2001 থেকে 2006 পর্যন্ত তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি তার অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ছিলেন। তো সেই সময়কার তার সাথে কাজের অভিজ্ঞতা একটুখানি আমি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে এবং আজকের এই সুযোগে আমি শুরুতেই আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি একজন বিশ্ব পর্যায়ের নেতৃত্বের আসনে আসীন হয়েছিলেন, যদিও তার বিরুদ্ধে নানা দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র ছিল। তো তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আমি আমার কথা শুরু করছি। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ একটা সমার্থক শব্দ, এবং তিনি বাংলাদেশের, আমরা জানি যে তার একটা আপোষহীন চরিত্র ছিল বাংলাদেশের রাজনীতিতে। আপোষহীন বলতে বোঝায় মানে তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি, দেশের সাভরেন্টির প্রশ্নে আপোষ করেননি, এবং বাংলাদেশের অর্থনীতির একটা নির্মাতাও বলা চলে তিনি। এটা বিস্তর আলোচনা, আমি সংক্ষেপে যেটুকু বলতে চাই যে বাংলাদেশের মানে সামগ্রিক সমৃদ্ধি এবং বাংলাদেশের গণতন্ত্রায়ন তার হাত ধরেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। তো অনেকগুলি বিষয় তার আছে যেটা আলোচনা করা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে সৌভাগ্যবান, আপনি যে প্রশ্নটি করলেন, যে আমি আমার খুব অল্প বয়সে আমি তখন দেশের সর্বোচ্চ অফিসে কাজ করার সুযোগ পেয়েছি এবং ওনার সান্নিধ্য, ওনার স্নেহ, ওনার আনুকূল্য আমি পেয়েছি এবং আমি খুব কাছের থেকে তার গভর্নেন্স সিস্টেমটা আমি দেখার সুযোগ হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার বিচক্ষণতা, তার দূরদৃষ্টি, তার প্রজ্ঞা যেমন দেখেছি, তেমনি তার পলিটিক্যাল তার যে ইনভলভমেন্ট, মানুষের ব্যাপারে তার যে কমিটমেন্ট, ইন্টিগ্রিটি, ভ্যানিটি, এগুলি আমার দেখার খুব কাছ থেকে সুযোগ হয়েছে। এবং একটা জিনিস হলো, যেমন আমরা খুব ছোট ছোট বিষয়, যেমন অনেক সময় তিনি খুব কথা কম বলতেন, বাট বিটুইন দ্য লাইন বলতেন, এবং অনেক সময় তিনি কথা বলে ছেড়ে দিতেন যে আপনারা কি বলেন। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ডেমোক্রেসির বিউটি, যে মানে ফ্লোরে ছেড়ে দেওয়া, যে উনি একটা সিদ্ধান্তের কথা, উনি হয়তো চাইছেন জিনিসটা এরকম হোক, কিন্তু উনি বলে দিচ্ছেন যে আপনাদের অপিনিয়ন কি, আপনারা এটার সাথে এগ্রি করেন কি না। এবং অনেক বিষয়, যেমন হয়তো তিনি এক ধরনের ডিসিশন নিয়ে এসছেন, কিন্তু হাউসে বা ক্যাবিনেটে অথবা তিনি যে ফোরামে আছেন, মূলত আমি ক্যাবিনেট মিটিং এবং ক্যাবিনেটের উপর আবার সাব কমিটি মিটিংগুলো হতো ক্যাবিনেটের বিভিন্ন একটা বিষয়ে, তখন কিন্তু ওইটাকেই তিনি অ্যাকসেপ্ট করে নিতেন। তো এবং আরেকটা তার মধ্যে বিশেষ গুণ ছিল যেটা অ্যাকোমোডেশন, এবং আরেকটা হলো যে দেশের স্বার্থ। বিশেষ করে আমি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমি বলবো যে দেশের সভরেন্টির ব্যাপারে তিনি যেমন আপোষ করেনি, তেমনি ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে তিনি যখন নেগোসিয়েশনগুলো হতো বা 101 আমরা যেটাকে বলি, আলোচনা যখন হতো হেড অফ দি স্টেট লেভেলে, হেড অফ দি গভর্নমেন্ট লেভেলে, তখন তিনি এইসব ব্যাপার ন্যাশনাল ইন্টারেস্টকে তিনি সর্বাগ্রে রাখতেন এবং সঠিক কথাটি বলতে তিনি ছাড় দিতেন না। এবং এটা আমরা দেখেছি আমাদের কি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে হোক, কি পার্শ্ববর্তী বৃহৎ প্রতিবেশী ভারতের ক্ষেত্রেই হোক। যেমন এক সময় যেমন কোনো একটা বিষয়ে একবার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী
একটা ইস্যু রেজ করেছিলেন যে যে বাংলাদেশ থেকে মানুষ চলে যাচ্ছে এবং ভারতে বাংলা ভাষা বাংলাদেশের মানুষ, তখন উনি বলেছেন যে বাংলায় কথা বললেই তো আর সব বাংলাদেশি মানুষ হয়ে গেল না, বাংলা তো একটা পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা, মানে উনি একদম মুখের মানে যে তাৎক্ষণিক যে মানে বলা যেটা সেটি বলেছিলেন। আমি মিস্টার রামসফেল্ড এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী কোন একটা বিশেষ কারণে, তো আমি এটা সাবজেক্টটা ম্যাটার না বলে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে ন্যাশনাল ইন্টারেস্টকে উনি কীভাবে রাখতেন। তো তখন কোনো একটা সাবজেক্টে এটি কেউ প্রস্তুত ছিলেন না। নর্মালি এই লেভেলে মিটিং হলে টকিং পয়েন্টস দেওয়া থাকে, একটা আলোচনার বিষয় থাকে, হঠাৎ করে একটা সাবজেক্ট যেটা খুব একটু সেন্সিটিভিটি যেখানে ইনভলভ, তখন উনি যখন এটা তুললেন তখন আমরা চিন্তা করছিলাম বা অনেকেই বলাবলি করছিলেন যারা ওই সময় মিটিংয়ে প্রতিনিধিত্ব করছিলেন বাংলাদেশের পক্ষে এবং যুক্তরাষ্ট্রের পক্ষে। তো তখন উনি এই সাবজেক্টটা উত্তোলনের পর তখন যেটা তাৎক্ষণিকভাবে যেভাবে হ্যান্ডেল করলেন, আমি এটা বোঝাবার জন্য বলতেছি, উনি খুব প্রম্পট এবং তাৎক্ষণিক ডিসিশন নিতে পারতেন এবং সুন্দরভাবে ডেলিভারি দিতে পারতেন। তো উনি বলছিলেন যে এই রুমের মধ্যে আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি আপনার এই অপিনিয়নটাকে, আপনার এই অফারটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারতাম, কিন্তু যেহেতু আপনিও আপনার দেশের মানুষের জন্য পলিটিক্স করেন অথবা গভর্নেন্স সিস্টেমে আছেন, আমিও আমার দেশের মানুষের জন্য কাজ করি, সুতরাং মানুষের মধ্যে এমন কিছু আমি করতে চাই না যেটা মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয় আমার সম্পর্কে, কিন্তু আমি খুশি হইতাম আপনার এটা অ্যাকসেপ্ট করতে পারেন। প্রায়োরিটি দিয়েছিলেন বাংলাদেশের মানুষ। হ্যাঁ, তো এটা এই ধরনের উনি এবং রামসফেল্ডও খুব অ্যাপ্রিশিয়েট করেছেন যে উনি তাৎক্ষণিকভাবে যেভাবে খুব পলাইটলি সফটলি, মানে ওই যে বলে না যে এগ্রি উইথ ডিসএগ্রি, ডিসএগ্রি উইথ এগ্রি, এরকম বিষয়টা ছিল। আমি একটুখানি আপনার কাছে জানতে চাই যে উপর লেভেল থেকে যদি আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘ সময় তো একটা দলের নেতৃত্বে তিনি ছিলেন এবং আরেকটা দলের অন্যতম বড় দলের নেতৃত্বে ছিলেন তিনি এখন বাংলাদেশে নেই, তিনি ক্ষমতাচ্যুত হয়ে অন্য দেশে আছেন। তো সেই জায়গাটায় বাংলাদেশের এবারের রাজনীতিতে তার যে শূন্যতা, সেটার কেমন একটা প্রভাব পড়বে আপনি মনে করছেন নির্বাচনে? কারণ এবার যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অনেকেই গত কোনো নির্বাচনে প্রধান ফেস হয়ে হয়তো নেতৃত্ব দেননি, রাজনৈতিক দলগুলো হয়তো সেম ছিল কিন্তু প্রধান ফেস কারা, সেই জায়গায় আপনি কি মনে করেন এটার কি কোনো প্রভাব আছে বা কেমন প্রভাব? আমার যেটা মনে হয়, যেমন প্রথমত হলো উনার তো শূন্যতা এটা পূরণ হবার নয়, বেগম খালেদা জিয়ার বিকল্প কেবলই বেগম খালেদা জিয়া, এবং তার যে নেতৃত্বের যে গুণাবলী, তার যে দলকে আগলে রাখার ব্যাপারে যে তার যে দক্ষতা, ইভেন নির্যাতনের মুখে, নিগৃহণের মুখে আপোষ না করার যে মনোভাব, এটা তো প্রশ্নাতীত, তিনি কেবলই তার বিকল্প। কিন্তু তিনি, আমার কাছে যেটা মনে হয়, তিনি তার দলের আমানতদারি সঠিক জায়গায় হস্তান্তর করেছেন এবং এখন যিনি দলের প্রধানের দায়িত্বে আছেন তিনি ধরেন হুট করে এমন না যে ম্যাডাম ইন্তেকাল করেছেন এবং একজন ওনার পরিবারের থেকে একজনের দায়িত্ব নিয়েছেন, বিষয়টা তা নয়। কারণ আমরা যেটুকু জানি বাংলাদেশের রাজনীতিতে, যেমন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রধান এখন আছেন, উনি ভারপ্রাপ্ত বেশ অনেক দিন ধরেই তিনি কিন্তু দলের লিডারশিপের সঙ্গে যুক্ত, দলের সঙ্গে তো অনেক আগের থেকেই যুক্ত। সেই কবে আমরা দেখেছি উনি বগুড়া জেলা বিএনপির একজন সদস্য ছিলেন, সেখান থেকে তিনি পার্টি বিএনপির জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। অর্থাৎ রাজনীতির যে স্তরগুলো, সেই স্তরগুলো নট নেসেসারি যে প্রেসিডেন্ট জিয়ার ছেলে বা বেগম খালেদা জিয়ার ছেলে, এটা তো এক ধরনের ইমপ্লিকেশন আছে, সেটা এক ধরনের বাস্তবতা, রিয়েলিটি, এটা যেমন অগ্রাহ্য করা যায় না, তেমনি তার যে পলিটিক্যাল যে ওরিয়েন্টেশন, মানুষের সঙ্গে মেশার যে তার যে অভিজ্ঞতা, এবং তিনি যেভাবে সারা বাংলাদেশে ঘুরে বেড়িয়ে মানুষের মধ্যে এক ধরনের জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় হলো তিনি দলটাকে আগলে রেখেছেন। লন্ডনে বসেও তিনি যেভাবে মানে প্রত্যেকটা রুটে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে থানা লেভেল পর্যন্ত, তখন কিন্তু এই দলটা তো একটা ইউনিফাইড বডি ছিল, অর্থাৎ এখন যারা অপোজিশনে আছে তাদের নেতৃত্ব পর্যন্ত তারা বলতেন, পাবলিকলি আমরা বলতে শুনেছি যে বেগম তারেক রহমান হচ্ছেন এই আন্দোলনের নেতা, মানে হাসিনা বিরোধী আন্দোলনের। সেই কারণে আমি বলছি, মানে আমি এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো তার নেতৃত্বটা অলরেডি পরিশীলিত, পরীক্ষিত,
এবং এস্টাবলিশড। হ্যাঁ, এস্টাবলিশড। সুতরাং এখানে কোনো শূন্যতা নাই। আমি এটা বলছি রাজনীতির লিডারশিপের ক্ষেত্রে বিএনপির লিডার, দেশের লিডারশিপ কী হবে সেটা তো নির্বাচনের উপর নির্ভর করে, কিন্তু সামগ্রিক অর্থে নেতৃত্বের যে গুণাবলী থাকা দরকার সেটা তার মধ্যে আছে। এবং বেগম খালেদা জিয়া যথার্থভাবেই এবং আগেই তিনি ভারপ্রাপ্ত মানে ডিক্লিয়ার করেছেন, তাই নিয়ে তিনি যখন সুস্থ স্বাভাবিক ছিলেন, তিনি যখন কারাগারে ছিলেন তখন তিনি বুঝতেন। এবং আমি একটি আলোচনায় আমি তখন উনি সুস্থ অবস্থায় লন্ডনে গিয়েছিলেন, আমিও তখন লন্ডনে ছিলাম, তো একটা ঘরোয়া আলোচনার মধ্যেই তিনি বলছিলেন যে, এবং তিনি মানে এরকম মানে আমার বলতে দ্বিধা নাই অন রেকর্ড, যেমন উনি নিজে সারপ্রাইজ হচ্ছিলেন, বলছিলেন যে ও যেভাবে অ্যাক্টিভলি কাজ করছে এবং দলটে যেভাবে গুছায় নিচ্ছে, উনি এই ঘরোয়া আলোচনার মধ্যে বলতেছিলেন বা মানে মানে তার কাছে তিনি ভরসা রাখতে পারছেন, এটা বলছেন যে এই সেটা দেখলে দলের ব্যাপার। আমার প্রশ্নটা আসলে ছিল যে জনগণের কাছে কি এটা আসলে অন্য কোনো জনগণের বিষয়টা তো সবচেয়ে বড় প্রমাণ হলো তিনি যখন বাংলাদেশে আসলেন, মানে আবাল বৃদ্ধ বনিতা তাকে যেভাবে গ্রহণ করলো এবং তিনিও মানে মানুষের মধ্যে তার একটা অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হয়েছে, মানে এই লিডারশিপটা কার্যকর লিডারশিপ। সেই হিসেবে আমরা যেটুকু বুঝতে পারি জনগণের পালস মাপার ক্ষেত্র তো নির্বাচন, এবং সেটা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে, সেটা বোঝা যায়। একটুখানি যাই যে আপনি তো একজন কূটনৈতিক হিসেবে এখন পুরো বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জায়গায় কাজ করেন। সো বর্তমান পরিস্থিতিতে আফটার জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের আসলে ভাবমূর্তিটা বিশ্বে কি আছে, বা তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি ভাবছেন? যেমন আমরা মানে শেখ হাসিনার শাসন আমলে যখন আমরা মানে বিভিন্ন ফোরামে যেতাম, বিশেষ করে স্টেট ডিপার্টমেন্টে বলেন, ইউনাইটেড নেশনসে বলেন, যখন বাংলাদেশকে যখন ইউর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ও মাই গড সাচ এ প্রাইম মিনিস্টার, মানে এটা আতঙ্কের মতো সবাই বলতো। যেমন বাংলাদেশ এটা কি বলে আপনার ডিসঅ্যাপিয়ারেন্স, এ ল্যান্ড অফ এ ডিসঅ্যাপিয়ারেন্সেস। আপনি যদি নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়ালটা আজ থেকে 10 বছর আগে যদি রিকল করেন যে বাংলাদেশ একটা গুমের রাজ্য, তো ওয়াশিংটন পোস্টের যদি আপনি সেটা মানে অথরিটেরিয়ান রোল, মানে যেটা এন্ডলেস, মানে এই ধরনের পর্যন্ত মানে ইন্টারন্যাশনাল আউটগুলোতে আপনি দেখেছি। আপনি ক্রিস্টিনা আমানপুরের সাথে নিশ্চয়ই শেখ হাসিনার ইন্টারভিউটা লক্ষ্য করেছেন, কোনো অর্থেই একটা দেশের মানে প্রধানমন্ত্রী চিফ এক্সিকিউটিভ আসনে এই ভাষায় কথা বলে, তাও আউটলেট লাইক CNN। তো এইগুলি খুবই মানে মানুষ একটু মানে এরকম চোখে দেখতো, আর চোখে দেখতো ও এরকম সে এরকম মানুষকে গুম করছে, খুন করছে, ডেমোক্রেসি, তিনটা মানে সেম ইলেকশন, এটা বিবিসির ভাষা। তো এই যে ইলেকশনটা যে মানে ওয়ান সাইডেড রোল, এই সমস্ত হলো গার্ডিয়ানের হেডলাইন। তো এই যে বাংলাদেশ ওয়ান সাইডেড ডিক্টেটোরিয়াল রোল, অথরিটেরিয়ান রোল, হাইব্রিড রেজিম, এই সমস্ত শব্দগুলো ইন্টারন্যাশনাল আউটলুক জুড়ে ছিল। কারণ আপনি বাংলাদেশের বিভিন্ন দেশকে আপনি মানদণ্ড হলো প্রজেকশনের মানদণ্ডই হচ্ছে মিডিয়া। তো এইখানে এক ধরনের ছিল যে তিনটা নির্বাচন লুট হয়ে গিয়েছে, মানুষ লুটের, তারা রবড, এই সমস্ত ওয়ার্ড তারা ইউজ করতো। তো মানুষ তার প্রতিনিধি নির্বাচনের মিনিমাম সে সুযোগটুকু পায়নি। তো এখন যেটি হচ্ছে যে বাংলাদেশ এখন অবশ্য বাংলাদেশ যে ট্রানজিশন পার করতেছে, প্রথম হলো যে একজন নোবেল লরিয়েট সরকার প্রধানের দায়িত্ব আছেন, দেশে বিদেশে তার একটা ওয়েল রেপুটেড পারসন, ওয়েল রেসপেক্টেড পারসন, মানে যার বক্তৃতা মানুষ মনোমুগ্ধ হয় শুনে। তো তিনি যখন সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন, সরকারের সামগ্রিক অর্থে আলোচনা সমালোচনা দুটোই আছে, কিন্তু লিডারশিপে যিনি আছেন এবং তার প্রথম টাই ছিল যে বাংলাদেশকে গণতন্ত্রের প্রত্যাবর্তন করা এবং বাংলাদেশের যে প্রচলিত যে কাঠামোগুলো আছে সেগুলো রিফর্মস করা। মানুষ যেটা চেয়েছে যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরতন্ত্রের অভ্যুদয় না ঘটে, আর যাতে ফেসিবাদ বিস্তৃতি লাভ না করতে পারে। তো এই বিষয়গুলোকে যেমন প্রায়োরিটি, তার মধ্যে গণতন্ত্রের মূল উপাদান হচ্ছে নির্বাচন, যে নির্বাচনটা গ্রহণযোগ্য ছিল না, যে নির্বাচনটা মানুষ ভোট দিতে পারেনি, দিনের আলোতে যাতে মানুষ ভোট দিতে পারে। তো সেদিকে সরকার যে তার কমিটমেন্ট অনুযায়ী অনেকের নানা ধরনের সন্দেহ, আপনি শুরুতে জালে লাইনটি বলছিলেন যে আমরা তবে জাতিগতভাবে আমরা কিছুটা মানে অনেক সময় একটু সন্দেহপ্রবণ জাতীয়, আমরা সন্দেহ খুঁজতে পছন্দ করি, আমাদের ইতিহাস তো আমাদের ভয় পাই, এবং আমাদের ওই যে কি সিঁদুরে কি জানি মেঘ দেখলে চুন খেয়ে মুখ পড়লে দই দেখলেও মানুষ ভয় পায়। তো এটা যথার্থ, মানুষের এই চিন্তা ভাবনাটা বা মানুষের এই হতাশাটা বা সন্দেহটা এটা যৌক্তিক, কিন্তু সরকার কিন্তু ইলেকশনের ট্রেনে উঠে গিয়েছে এবং ইলেকশন তো এক ধরনের
উৎসবমুখর পরিবেশে যেভাবে বাংলাদেশে ইলেকশন হতো সেইভাবেই ইলেকশনে বাংলাদেশের মানুষ সেভাবে তাদেরকে অ্যাক্টিভ করেছে অথবা ইনভলভ করেছে। তো আমার মনে হয় যে এখন বাংলাদেশের দুনিয়াতেই মানে সমগ্র ইন্টারন্যাশনাল কমিউনিটিও চায় যে একটা স্টেবিলিটি, বাংলাদেশে একটা স্টেবল বাংলাদেশ হোক, বাংলাদেশে একটা এবং গণতান্ত্রিক বাংলাদেশ হোক, বাংলাদেশের মানুষরা যাতে তার ভোটাধিকার প্রয়োগ করে যাতে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে। তো এই ব্যাপারে আমার মনে হয় ইন্টারন্যাশনাল কমিউনিটি ওয়েট করছে যে নেক্সট ট্রানজিশন কীরকম স্মুথ হয় এবং কীরকম ডেমোক্রেটিক হয়। ওকে, সো আপনি নিজেও একজন সাংবাদিক ছিলেন এবং সেখান থেকেই আপনার শুরু, এবং রাইট টু ফ্রিডম নামে আপনি নিউ ইয়র্ক বেসড অর্গানাইজেশনের সঙ্গে ছিলেন এবং একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছেন, এবং আপনাকে তকমা লাগানো হয়েছে যে আপনি আসলে সরকার বিরোধী সমালোচনা করেন এবং সেই জন্য আপনি দেশ থেকে আপনি অন্য জায়গায় অন্য দেশে পাড়ি জমাতেও বাধ্য হয়েছেন। ইভেন যখন আপনি স্টেট ডিপার্টমেন্ট স্পোকসম্যানকে প্রশ্ন করেছিলেন সেন্ট মার্টিন নিয়ে, সেই জায়গায় প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছিলেন যে আপনি বিএনপি দ্বারা পেইড কিনা। সো এই যে সাংবাদিকতার জায়গা, আপনি একটু আগেও বলছিলেন যে সাংবাদিকতা বা মিডিয়া হচ্ছে মানে একটা দেশের প্রজেকশনের মানদণ্ড। বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে তো অনেক ধরনের সমালোচনা রয়েছে, আলোচনা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। ধরেন একটা দীর্ঘ সময় ধরে গত 17 বছর এখন সব মিডিয়া হাউস বলবে যে মানে তাদেরকে বাধ্য করা হয়েছে, আবার কেউ বলবে যে আমরা এটাকে পার হয়েও কাজ করার চেষ্টা করেছি। কিন্তু বর্তমানে একটা অভিযোগ আছে যে মানে মিডিয়া হাউসগুলো কি আসলে কোনো দলীয় পারপাস সার্ভ করার জন্য কাজ করে কিনা, এভরি মিডিয়ার এই ধরনের ভূমিকা আছে কিনা, নাকি সত্যিকার অর্থে মিডিয়া নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে পারছে বা পারবে কিনা, আপনার আসলে এই পুরো ব্যাপারটা নিয়ে কি বলার আছে? না, আমি তো অনেকটা রাষ্ট্রদ্রোহী ছিলাম, অনেকটা না পুরোটাই। এবং যখনই আমি মানে মানবাধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে যখনই আমি চোখ রেখে কথা বলেছি তখনই, এবং আমি তো আমার তৎকালীন যে ফরেন মিনিস্টার তাকে আমার এমন না যে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, আমি বলছি কবে ক্ষমতা ছাড়বেন, কবে, ওনাদেরকেও বলেছি যে, এবং এটা নিয়ে এখানে বাংলাদেশেও তখন অবশ্য বাংলাদেশের মিডিয়া আমাদের নিউজ মানে আমাদের নিউজ বলছি না, মানে নিউজ মানে কি যেটা ঘটেছে সেটা প্রজেক্ট করাই হচ্ছে নিউজ, কিন্তু সেটাকে এড়িয়ে চলা, তারপরে মানে যেটা না সেটা বলা, তো এগুলি বাংলাদেশে ছিল। এবং তাদের মূলত তারা মনে করতো যে কোট আনকোট এখন কি নেই। তো আমি আসছি আপনার প্রশ্নের উত্তরে, যে সরকার বিরোধী, আপনি যেটা মানে ইন্ডিকেট করছিলেন যে এরকম অসংখ্য মানে প্রশ্নের কারণেই বা কাঠগড় পোড়াতে হয়েছে এবং সরকার। তো আমার বিষয়টা ছিল যে বাংলাদেশে যে গুম হচ্ছে, খুন হচ্ছে, কোনো একটা ঘটনাকে মানে অগ্রাহ্য না করা, এটা ইন্টারন্যাশনাল ফোরামে নিয়ে আসা। এবং এটা যেমন আমি যেমন ইউএন সেক্রেটারি জেনারেলকে বলেছি যে আপনারা বলেন যে বাংলাদেশ এই জাতিসংঘেরও আমি সমালোচনা করে প্রশ্ন করেছি তাকে, যে এটা কি আমি ভাববো যে জাতিসংঘ একটা চ্যারিটি অর্গানাইজেশন, কোথাও একটু যুদ্ধ বিগ্রহ হইলো আপনি মানে নিয়ে চলে গেলেন সেখানে, কিন্তু ইটস এ হাইয়েস্ট পলিটিক্যাল ফোরাম ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা কীভাবে বুঝবো? আপনার কিছু বলে আপনারা বলতেছেন আমার ম্যান্ডেট নাই, তো এই সমস্ত, কিন্তু কোনোদিন আমাকে কেউ বলে নাই মানে তুমি পরের ব্রিফিংয়ে আসতে পারবে না। ইভেন আমি ভেরি ক্রিটিক্যাল ছিলাম যে ইভেন আপনি যার নাম বলেন তারাও বলছে যে তোমরা বলেছো তোমরা যে কোনো মূল্যে তোমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এনশিওর করবা, তো তোমরা কি ডিল করলা তাহলে, মানে তোমরা এখন তো নির্বাচন হয়ে গেল। তো তারা অবশ্য বলছে ওয়েট এন্ড সি, আমরা আমাদের অবস্থান থেকে সরিনি, তুমি দেখতে পাবা। কিন্তু এই সমস্ত মানে বলা মানে হচ্ছে যে এখন আমাকে মানে এইটাই হচ্ছে সাংবাদিকতার মানে ভিত্তি। আপনি যেটা বলেন যে এখনকার আমি বাংলাদেশের সাংবাদিকতা এখন যেমন বাংলাদেশের একটা বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকরা কখনোই স্বাধীন না, এখনও না। মালিকরা স্বাধীন, মানে মালিকরা স্বাধীনতা ভোগ করে, স্বাধীন আমি বলবো না, স্বাধীনতাটা এনজয় করে মালিকরা। এবং ধরেন এডিটোরিয়াল পলিসি যেটা, সেটা তো মালিকরাই নির্ধারণ করে। আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিবে, হ্যাঁ অমুকের পর্যন্ত এই পর্যন্ত যাওয়া যাবে, অথবা আপনি একটা হয়তো ভালো ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলেন খেটে খুটে, তখন এসে বলেন না ও তো আমার এলায়েন্ট পার্টনার, এটা অনিয়ারে যেতে পারবে না বা এই রিপোর্টটা করতে পারবে না। তো আপনি দেখেন আমরা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি, কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা তো মালিকদের কাছে অনেক সময় জিম্মি হয়ে পড়ে। আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি কোনো বিচ্ছিন্নভাবে কোনো মালিকের কথা আমি বলছি না। এরপরে হলো যে মালিকানার বিষয়টা, সংবাদ মাধ্যমের মালিকানা কারা। আপনি কখনো এবং বিভিন্ন সময় আপনি দেখবেন, আপনি
ইন্টারন্যাশনাল আউটলেটগুলোর দেখবেন তো কোনো মালিককে আপনি দেখবেন না কোথাও এক্সপোজারে, কিন্তু আমাদের দেশের দেখবেন মিডিয়ার মালিকরা তা সে এক্সপোজারে। এবং তখন যেটা হয়, যেমন মালিক নিজেই যখন এক্সপোজারে তখন একটা সমস্যা হয় এবং এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, যেমন নিউট্রালিটি ওই রকম অর্থে থাকে না, কারণ মালিকের এক্সপোজারটা বিজনেস এক্সপোজার হইতে পারে, তার পার্সোনাল এক্সপোজার হইতে পারে, তার মানে ইন্টারেস্টের এক্সপোজ হইতে পারে। এইটা একটা দিক। আরেকটা দিক হলো যে বাংলাদেশে এই যে বুঝে উঠতে পারে না যে কতটুকু আমি যেতে পারবো। যেমন আমি মানে মনে করে যে বোধহয় আমি আগে তো ভুল করেছি, অথবা আগে আমি ওই শেখ হাসিনার সরকারের খুব বেশি তাকে স্টাবলিশ করার জন্য কাজ করেছি, তার খয়ের খাগিরি করেছি এবং যা না তা বলেছি। এখন বোধহয় আমাকে এইটার থেকে পরিত্রাণ পেতে হলে আমাকে বোধহয় এইটা করতে হবে, অপোজিটে ব্যালেন্স করতে হবে, ওই গাড়ির পিছিয়ে পিছিয়ে আমার ম্যারাথনের মতো দৌড় দিতে হবে। তারপরে আমাকে বোধহয় এই এটা মানে যার যে মনে করেন এক ধরনের তো একটা ফেসবুক, তাহলে কি বলবেন সর্ষের মধ্যেই ভূত আছে, মানে সংবাদ মাধ্যম স্বাধীন হতে না পারার দায় আমাদের? আমার মনে হয় এখানে এক্সপার্টিজ এন্ড এক্সপিরিয়েন্স দুইটা শব্দ আমি যোগ করব, এটার খুব দরকার আছে। এবং সাংবাদিকতাটা বোঝারও একটা ব্যাপার আছে যে আমি কি করছি। আমি সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ, কিন্তু আমি না করে কোন একটা ব্যক্তি বিশেষের যদি দর্পণে মানে সেটাকে প্রতিষ্ঠিত করি, অথবা আমি যদি চিন্তা করি আমি যদি তাকে না দেই, মুশফিকুল ফজল আনসারীর যদি আমি এটা না করি, তাহলে তো আমাকে এখানে ঢুকতে দিবে না, আমি এই প্রিভিলেজটুকু পাবো না। তো এইটা এই 17 বছরে যে পচন ধরেছে সমাজে সব ক্ষেত্রে, আপনি টিচিং প্রফেশনের ক্ষেত্রে বলেন, আপনি লয়ারদের বিষয়ে বলেন, আপনি বিউরোক্রেসির কথা বলেন, তো সাংবাদিকতা তো এটাও একটা পার্ট। তো সুতরাং এই 17 বছরে যে এটা সাংবাদিকতা চরম ধরনের মানে পচন ধরেছে, তো এটার থেকে তুলে আনতে হবে। এবং তুলে আনতে হলে গভর্নেন্স সিস্টেমেও সেই ধরনের সুযোগ অবারিত করে দিতে হবে। হ্যাঁ, তুমি আমারও সমালোচনা করতে পারবে, তুমি আমাকেও ভুল ধরিয়ে দিতে হবে। আমার ভুল ধরার কারণে তোমাকে আমি রাতে টেলিফোন করে বলবো না যে তুমি ওইটা কেন দিলা, তোমাকে কালকে আর আসতে দেওয়া হবে না, অথবা আমার নিউজটা তুমি কিল করো। আমার একটা বক্তব্য থাকতে পারে, আমার বক্তব্য নিতে হবে যে হ্যাঁ আমি এটা বলতে পারি, কিন্তু এই যে গড্ডালিকা প্রবাহে যে গা ভাসানো, এটির থেকে যদি না সরে আসি, যেমন শেখ হাসিনাকে দানবে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই মিডিয়া, এবং তারা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, তো এবং যা না তা প্রচার করেছে। তো এখনো যদি তো এই ধরনের মানে সমাজের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, গভর্নেন্স সিস্টেমের সমালোচনা করা, যেমন আমি বিং অ্যান অ্যাম্বাসেডর, আমি এতগুলো কথা কিন্তু বলতে পারি না, কিন্তু আমি মনে করি যে আমার মগজ কেউ কিনে নেয় নাই, আমাকে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এট দ্য সেম টাইম গভর্নমেন্টের ডিসিপ্লিনও আমাকে মানতে হবে, আমি ডিসিপ্লিনের ঊর্ধ্বে না। তো যখন আমি মিক্স অ্যান্ড ম্যাচ করবো তখন কিন্তু সুবিধা হবে যে আমার প্রথমত হলো দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ, এট দ্য সেম টাইম আমার কমিটমেন্ট। তো এইগুলার যখন সমন্বয় ঘটবে, আর আমি যদি বলে করি যে কেবলই আমি একটা চাকরি করি এবং আমার মালিককে সন্তুষ্ট করে আমার ধ্যান জ্ঞান, তাহলে পরে সংবাদপত্রের যে স্বাধীনতা সেই অর্থই মানে এই বোধ জাগানোটা খুব দরকার, এটা শিক্ষার মাধ্যমে, সচেতনতার মাধ্যমে। শেষ প্রশ্ন, যে বাংলাদেশের রাজনীতি আসলে মানে একটা কথা আছে, মানে ভাষা সকলেই হয়তো বলেন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষ কতটা নিয়ন্ত্রণ করে সেটা নিয়ে অনেক ধরনের অনেক সন্দেহ সাধারণ মানুষের থেকেও আসে, যে এগুলো আসলে ডিপ স্টেটের খেলা, এগুলো আসলে পাশের দেশের খেলা, এগুলো আসলে গ্লোবাল পলিটিক্সের প্রভাব। সো আপনি আসলে কি মনে করেন যে বাংলাদেশের সাথে এই গ্লোবাল পলিটিক্সের বর্তমান সম্পর্কটা আসলে কি, বাংলাদেশের পলিটিক্স কোন দিকে যাচ্ছে? প্রথমত হলো আমাদের বন্ধুত্বটা হচ্ছে এই ধরনের, ধরেন বাংলাদেশকে হ্যাঁ ঠিক এক এক দেশ এক একভাবে চিন্তা করে, এক একভাবে দেখতে চায়। শুধু বাংলাদেশ না, আপনি যদি যেমন যে কোনো দেশের ক্ষেত্রেই, যেই দেশ বাংলাদেশ, ধরেন বাংলাদেশ আরেকটা দেশের ব্যাপারে চিন্তা করছে, কিন্তু বাংলাদেশ কিন্তু তার স্বার্থ নিয়েই, স্বার্থকে সামনে রেখেই আরেকটা দেশের সাথে সম্পর্ক চিন্তা করছে। কাজে আরেকটা দেশও এটাও ভাবতে হবে যে তার স্বার্থটাই সেটাই রাখাটাই স্বাভাবিক। তো একটা হলো যে গণতন্ত্রের বন্ধু, মানে যেখানে হলো গণতন্ত্রে যারা প্র্যাকটিস করে এবং মানবাধিকারকে যারা আপহোল্ড করে, তারা চায় অপরাপর দেশেও মানবাধিকার আপহোল্ড হোক এবং ডেমোক্রেসির প্র্যাকটিস থাকুক। এবং এই ডেমোক্রেসির প্র্যাকটিস থাকার জন্য যে পৃষ্ঠপোষকতা করা দরকার, এইটার মানে ডিপ স্টেট না, কিন্তু আমরা এটা গুলায় ফেলি। আমাদের গণতন্ত্রের পক্ষে কথা বলছে, মানবাধিকারের পক্ষে কথা বলছে, একটু ক্রিটিক্যাল হচ্ছে ইউএস, অল আদার ডেভেলপমেন্ট পার্টনার্স অ্যান্ড অ্যালাইজ। আমাদের মনে রাখতে হবে যে আমাদের অর্থনীতির একটা বড় অংশীদার তারা, এবং তাদেরও জবাবদিহিতার ব্যাপার আছে, কারণ তাদের জনগণের ট্যাক্সের পয়সায় আমাদের এই অর্থনীতিকে তারা যোগান দিচ্ছে বা সহযোগী হচ্ছে।
তো সুতরাং আমি তো ইউএসকে এই প্রশ্নও করতাম যে তোমরা এই দেশের মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে বাংলাদেশে মানে সাহায্য করছো, তোমাদের দেখার কিছু নাই যে তোমার বাংলাদেশে হিউম্যান রাইটস আপহোল্ড হচ্ছে কিনা, ডেমোক্রেসি বিস্তৃত হচ্ছে কিনা, এটা তো মানুষ জবাবদিহিতা চাইতে পারে। এবং বাংলাদেশের মানুষ আপনি দেখবেন যে তারাও কিন্তু তাদের লোকাল, আমি যুক্তরাষ্ট্রকে যদি ধরি, ইভেন ইউকেকেও যদি ধরি, এই কনস্টিটিউয়েন্স যারা, একটা কনস্টিটিউয়েন্সির যারা কনস্টিটিউয়েন্স, তারা তাদের লেজিসলেশনে জানতে চায় একবার শেষ পর্যায়ে চলে এসেছি সিনেটরের কাছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আরো কিছুক্ষণ কথা বলতে পারলে নিশ্চয়ই ভালো লাগতো। আপনাকে নিশ্চয়ই আবার পাবো আমরা। অনেক শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। আজকের মতো টু দ্য পয়েন্ট এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো কথা, অন্য কোনো বিষয় নিয়ে। থ্যাংক ইউ।